চলে আসলাম প্রিয় প্রণয়িনীর আরও একটা হার্ট ব্রেকিং এপিসোড নিয়ে। তো পড়ছি প্রিয় প্রণয়িনী সিজন 2, লিখেছেন নাবিলা সৈয়দ, পর্ব 59। নুসরাতকে কবরে শায়িত করে রেখে আসার পরপরই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন নাসির সাহেব আর আরশ। ঘটনাক্রমে ডাক্তারের কাছ থেকে জানা গেল আরশের শরীরে অতিরিক্ত পরিমাণে ক্যানাবিস ড্রাগ পাওয়া গেছে। সেটা শুনে যতটা হতবাক হলো সবাই, তার থেকে বেশি অবাক হলো গত 2 বছর ধরে সে নিয়মিত সেগুলো নিচ্ছে এবং লক্ষণ প্রকাশ পায়নি। এমনকি কেউ বুঝেইনি নিয়মিত সে ড্রাগ নিচ্ছে। লিপি বেগম মুখে হাত রেখে বসে পড়লেন। হেলাল সাহেব চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলেন। ঢোক গিলে জিজ্ঞেস করলেন, কোন কারণে ড্রাগ নিচ্ছে, এর কারণ কি? ডাক্তার সে কথার উত্তর দিলেন না। জানতে চাইলেন, মিস্টার আরশ কি রাতে ঘুমাতে পারেন না? লিপি বেগম না ভঙ্গিতে মাথা তুলিয়ে বললেন, দেশ থেকে ফেরার পর ঘুম হয় না বলতো, সকালে ঘুমাতো। ডাক্তার সৌজন্যতা বজায় রেখে হাসলেন। মিস্টার আরশের ড্রাগ নেওয়ার কারণ হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া। যেহেতু দীর্ঘদিন ধরে ড্রাগ নিচ্ছেন, তাই শরীরের অনেক ক্ষতি হয়েছে। আর কথা কেটে দিল জাইন। বলল, কিভাবে এর থেকে বের করা যাবে সেটা বলুন। ডাক্তার বললেন, এই ক্ষেত্রে আমাদের বা আপনাদের বিশেষ কিছু করার নেই। রোগী যদি নিজ ইচ্ছে ড্রাগ নেওয়া বন্ধ না করেন, তাহলে আর কোনো উপায় নেই। তাই ওনাকে সময় দিন। কোনো জিনিস নিয়ে প্যানিক হতে দিবেন না। চোখে চোখে রাখবেন। শরীর কিছুটা সুস্থ হলে মনোরোগ বিশেষজ্ঞর কাছে পাঠাবেন কাউন্সেলিংয়ের জন্য। আর আমি কিছু ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, তা খাওয়াবেন। ডাক্তার কথা শেষ করে চলে গেলেন। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই আরশের ঘুমন্ত মুখ দেখা গেল। হাতে স্যালাইনের ক্যানেল লাগানো। লিপি বেগম ঠোঁট টিপলেন। হাতের হাতায় চোখ মুছে দরজা ধরে দাঁড়িয়ে রইলেন ছেলের দিকে তাকিয়ে। শীতের মিহি সকাল। চারিদিকে কুয়াশা ঢেকে আছে, রোদ নেই। মেঘলা আকাশটায় কালো মেঘ লেপ্টে। সেই সুন্দর সকালটা কালো মেঘের বিদীর্ণতা ছাড়িয়ে নিতে নাহিয়ানের কান এসে পৌঁছালো নুসরাতের মৃত্যুর খবর। যেখানে বোমা হামলায় মৃত্যুর খবরটা চারিদিকে তোলপাড় করে রেখেছে, সেখানে নাহিয়ানের নিকট এত দেরিতে খবর পৌঁছালো, তা অবাক করে বটে। এই নিয়ে একজোট চিৎকার চেঁচামেচি করলো নাহিয়ান তৌফের উপর। তৌফ রেগে মেগে নিজেও চেঁচালো, এতক্ষণে পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে এই খবর, আর আপনি জানেন না কেন ভাই? এটা অবাক্যর বিষয় না? আপনি জানেন না ভাবি আম্মা মারা গেছেন? তৌফির কথার বিপরীতে আর কোনো কথা না বলেই যত দ্রুত সম্ভব ছুটে আসলো পারিবারিক কবরস্থানটায়। টার্টেল নেকের সোয়েট টি শার্টের উপর গাঢ় বাদামি রঙের ওভারকোট পরা, গলায় মাফলার পেঁচিয়ে রাখা, তবুও শীতের প্রকোপে কান লাল হয়ে আছে। মুখের সৌন্দর্যবর্ধক উঁচু নাকটাও একই সাথে ঠান্ডায় লাল বর্ণ ধারণ করেছে। মিহি বাতাসে চিরুনি না লাগানো উস্কো খুস্কো চুলগুলো উড়ে এসে কপাল জুড়ে ছড়িয়ে। চোখের উপর এক দুগাছি চুল পড়ায় হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল সে। পায়ের জুতোর গায়ে একগাদা কাদা লেগেছে। সেদিকে ধ্যান দেওয়ার সময় নেই তার। চোখ পড়ল পাশাপাশি অনেকগুলো কবরে। পারিবারিক কবরস্থান হওয়ায় বংশের সবার কবর সেখানে। সৈয়দ আকবর আলীর পাশের কবর সৈয়দ আজমল আলীর, এবং তার কবরের পাশের কবর মেহরুন্নেসার। নাহিয়ান কবরগুলো পাশ কাটিয়ে মাটির রাস্তা ধরে এগিয়ে গেল সামনে। চোখে পড়ল কিছুটা দূরের কবরটা। দেখেই মনে হচ্ছে নতুন কবর। নাহিয়ান চোখ তীক্ষ্ণ করে তাকালো। গুটি গুটি অক্ষরে সাদা ফলকের উপর জন্ম মৃত্যু লেখা। পা বাড়িয়ে এগিয়ে যেতেই তার শ্বাস আটকে আসলো। সে শ্বাস নিতে পারল না। অনেকক্ষণ সেই গুটি গুটি অক্ষরের দিকে তাকিয়ে রইল। বাঁশের কঞ্চি দিয়ে চারিপাশে বেড়ে দিয়ে রাখা। হাঁটু গেড়ে বসে হাত ছোয়ালো লেখার উপর। মাটি পুরনো হয়ে শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। ফলকটা হয়তো গতকাল বসানো হয়েছে। চকচক করছে। সাদা রঙের সিমেন্টের উপর কালো রঙের গুটি গুটি অক্ষরে লিখে রাখা। নাম সৈয়দা নুসরাত নাসির। স্বামী সৈয়দ আরশ হেলাল। পিতা সৈয়দ নাসির উদ্দিন। মাতা নাজবিন চৌধুরী। জন্ম মৃত্যু 31/12/2005, 8/12/2030। সেই লেখাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ ঘোলা হয়ে আসলো তার। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। কবরের মাটিতে হাত দিয়ে স্পর্শ করলো। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে বহু পূর্বে। একতলা মাটি হাতের মুঠোয় চেপে ধরে অশ্রুরুদ্ধ কাতর স্বরে বিড়বিড় করলো, শব্দ সামার, সব আমার জন্য হয়েছে। ইসরাত নামাজ শেষ করে হাত তুলল দোয়ার জন্য। নিষ্প্রাণ নয়নে চেয়ে রইল হাতের দিকে। বুকটা কাঁপছে ধীরে ধীরে। অনেকক্ষণ হাতের দিকে শূন্য নয়নে চেয়ে কয়েক পল কাটল। চোখ বেয়ে গড়িয়ে পড়া পানি হাতের তালু দিয়ে মুছে দোয়া শেষ করে উঠে দাঁড়াতে মাথাটা ঝিমিয়ে উঠল। সামনের দেয়ালটা অন্ধকারের এক মুহূর্তের মধ্যে ডুবে গেল। ইসরাত চোখ বুজে নিজেকে সামলে নিল। অতঃপর জায়নামাজ নিজ জায়গায় রেখে রুমের বাইরে হেঁটে গেল। নাজমিন বেগমের রুমে টোকা দিল। একবার, দুবার। কোনো সারা শব্দ ওপাশ থেকে না পেয়ে উকি দিল। দেখল মা ছবির অ্যালবাম নিয়ে বসে আছেন। নীরবে ছবিগুলো পরখ করছেন। ইসরাত দিহির পায়ে আগালো। বাতাসে বিরিয়ানির গন্ধ ভেসে বেড়াচ্ছে। মানুষের হৈ হৈ শোনা যাচ্ছে। চারিদিকে সিন্নি করা হচ্ছে। ইসরাত বসলো মায়ের পায়ের কাছে। অপলক চেয়ে রইল।
পায়ে স্পর্শ করলো, তবুও ওপাশ হতে কোনো নড়াচড়া আসলো না। জিজ্ঞেস করলো, কিছু অনুভব করতে পারছো? চোখের পলক ফেললে বললেন ভদ্রমহিলা, না। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠেকালো মায়ের হাঁটুর কাছে। চোখ বুজতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাকে শুধালো, ও এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল কেন মা? আমরা থাকবো কিভাবে ওকে ছাড়া? প্রশ্নের কোনো জবাব এলো না। বাড়ির চার দেয়ালে শব্দগুলো প্রতিধ্বনিত হয়ে আবারও ফিরে এলো। আয়নার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমিরা, মুখে অপরাধ বোধের ছায়া। লম্বা সুঠামদেহী ছেলেটার মুখটা রাগে লাল হয়ে মরিচের মতো হয়ে আছে। হাতের মুঠি পাকিয়ে এক হাতে অন্য হাত চেপে রেখেছে, যাতে কোনোভাবে সামনের মেয়েটাকে থাপ্পড় না মেরে বসে। রাগে চোখে অন্ধকার দেখছে সে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করতে ব্যর্থ হলো। ধমকে উঠল মারি চেপে, কিসের ইঞ্জেকশন পুশ করছিলে তুমি আমিরা? কার কথা এসব করছো? হুম? আমিরা কেঁপে উঠে দুপা পিছু সরে গেল। আহান এসবের কিছুই দেখল না। বাহু চেপে ধরে টেনে আনলো তার কাছে। থুতনি এক হাতে চেপে ধরে নুইয়ে মুখটা তুলে ধরলো তার দিকে। উত্তর দাও আমিরা। আমিরার শুভ্র চেহারাখানা ফ্যাকাশে রং ধারণ করেছে। মাথা ঝুঁকিয়ে নিতে চাইল, চোয়ালে হাতের চাপ বাড়ল। কি হয়েছে? উত্তর দিচ্ছ না কেন? আমিরাকে কাচুমাচু করতে দেখে ভ্রু বাঁকালো সামান্য। গলা নিচে নামিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ভুলে যেও না আমিরা, আমি তোমাকে কেন বিয়ে করেছি। তোমাকে তোমার ভাইদের হাত থেকে যেহেতু আমি রক্ষা করে নিয়ে এসেছি, সেহেতু তোমার কোনো রাইট নেই আমার থেকে কিছু লুকানোর। যদি তা করার চেষ্টা করো, আমি এক লহমায় তোমাকে ছেড়ে আসবো তোমার বাড়িতে। আমিরা ভয়ে কুকড়ে গেল। আমতামতা করে উঠল। আহান তাড়া দিয়ে ব্রুজুগুল উচালো উত্তর দেওয়ার জন্য। আমিরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঢোক গিলে বলে উঠে, আগে কথা দিন চিৎকার চেঁচামেচি করবেন না। আহান খ্যাক করে উঠতে গিয়ে থেমে গেল। তীক্ষ্ণ চোখে আমিরাকে কয়েক সেকেন্ড দেখে নিয়ে বলল, আচ্ছা। আমিরা আহানকে বিশ্বাস করল না। হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা না, প্রমিস করুন আগে। বিরক্তিতে তেতে উঠল ছেলেটা। চিরবির করে বলে উঠল, প্রমিস। এবার বলো, কে বলেছে আমাকে ইঞ্জেকশন পুশ করতে? আমিরা অপরাধ বোধ নিয়ে চোখ নোয়ালো। বলল, বড় আপু বলেছে। আহান কথাটা শেষ হতেই ধূপধাপ পায়ে বেরিয়ে গেল রুমের বাইরে। পেছন থেকে আমিরা থামানোর চেষ্টা করলো, তার ধার ধারল না সে। দিকবিদিক শূন্য হয়ে ছুটে যাওয়া লোকটাকে আটকাতে হাতের বাহু চেপে ধরল আমিরা। আহান চোখ দুটো খিচিয়ে রাগে চেঁচালো, হাত ছাড়ো আমিরা। আমিরা গোধরে বলল, না ছাড়বো না। আপনি আমাকে কথা দিয়েছেন চেঁচাবেন না। রাখো তোমার কথা তোমার কাছে। আজ আমি এর শেষ দেখে ছাড়বো। আহান টেনে নিজের বাহু থেকে আমিরাকে ছাড়াতে চাইল। মেয়েটা ছাড়লো না তাকে। বাদরের মতো ঝুলে পড়লো এক প্রকার। একবার তাচ্ছিল্যের নজরে আমিরাকে পরখ করে নিয়ে শুধালো, এই পাটকাঠির মতো শরীর নিয়ে তুমি আমাকে আটকাবে আমিরা? উত্তর আসলো ঝটপট তার নিকট থেকে, প্রয়োজন পড়লে অবশ্যই। আহান শ্লেষ করলে হাসলো এক পেশে। তারপর নিজের বাহুতে করে টেনে নিয়ে চলল আমিরাকে। আহানকে আটকানোর চেষ্টা করেও পারল না সে। তাকে সহ টেনে হিচড়ে নিয়ে চলল আহান। ড্রয়িং রুমে আসতেই টেবিলের উপর কাগজে মোড়া সাদা রঙের একটা ফলক চোখে পড়ল। ইসরাতের রুমে যাওয়ার আগে দেখে নেবে ভেবে পা বাড়ল সেদিকে। চোখ কুচকে ফলক হাতে তুলে নিল। কাগজের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতেই ফলকে গুটি গুটি অক্ষরে লেখাগুলো চোখের সামনে ভাসল। চোখ বুলিয়ে রেখে দিতে যাবে এমন সময় চোখে পড়ল স্বামীর নামের জায়গায় আরশের নাম লেখা দেখে। যেখানে তালাক হয়ে গিয়েছে সেখানে আবার আরশের নাম এখানে দেওয়া হবে কেন? ওই লোকের নাম কে দিয়েছে এখানে? চিৎকার করে উঠল ফলকটা হাতে তুলে। দেয়ালে দেয়ালে সে চিৎকার প্রতিধ্বনিত হলো, এখানে ওই লোকের নাম কে দিয়েছে? ইসরাত নিজ থেকে আহানকে চিৎকার করতে শুনে নাজমিন বেগমের রুম থেকে ছুটে বেরিয়ে আসলো। দোতলার করিডোর থেকেই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আহান সেই কথার উত্তর না দিয়ে শূন্যে তুলল সিমেন্টের ফলকটা ভেঙে ফেলার জন্য। ইসরাত দৌড়ে নিচে নামতে নামতেই ক্ষীণস্বরে চেঁচালো, বলবি তো কি হয়েছে? মাথার উপর উঠে তুলছিস কেন? পাগল হয়ে গিয়েছিস? নামা, নিচে নামা আহান। গর্জে উঠল আহান, হ্যাঁ পাগল হয়ে গিয়েছি। এখানে ওই লোকের নাম কি করে? ইসরাত এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, কোন লোকের নাম এখানে, আর কেন পাগল হয়েছিস? আহান হিসিয়ে বলে উঠল, আরশ ভাইয়ের নাম কেন ফলকে? ইসরাত কপাল কুঞ্চন করল, থাকলে সমস্যা কি তোর? আহান ঠোঁট বাঁকালো, কটাক্ষ করে বলল, থাকলে কি সমস্যা? তুমি আমায় জিজ্ঞেস করছো কি সমস্যা আপু? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, কি সমস্যা বল আমায়। আহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, ওদের ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো? এরপর আরশ ভাইয়ের নাম দেওয়া কতটা যুক্তিসঙ্গত আমি বুঝতে পারছি না। আহানের এত কথা ইসরাত শুনল না, উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করল না। শুধু বলল, রাখ এটা, যেখান থেকে তুলেছিস ওখানেই রাখ। রাখবো না, এটা আমি ভেঙে নতুন করে বানিয়ে নিয়ে আসবো। ইসরাত খেপে গেল, ঠোঁট চেপে শ্বাস ফেলল তপ্ত। শান্ত স্বরে বলল, তুই রাখবি ওইটা,
যা জানিস না তা নিয়ে লাফাবি না আহান। ধৈর্যের বাঁধ ভাঙল আহানের। ইসরাতের কথার উপর চেঁচিয়ে উঠল উঁচু গলায় প্রথমবারের মতো। কি জানি না আমি, সব তো আমার সামনেই হলো। তালাক দেয়নি আপু, দেয়নি। আমি তো নিজ চোখে দেখলাম তালাকের পেপার সাইন করছে তারা। ঢোক গিলল ইসরাত, বলল, সবসময় চোখের দেখা ভুল হয় আহান। আহান চিৎকার করে উঠল, তুমি পুরো পরিবারের সামনে ঘটা ঘটনাকে ভুল বলতে পারলে আপু? ইসরাত কণ্ঠস্বর চেপে হিসিয়ে বলল, হ্যাঁ বললাম, সবসময় চোখের দেখা যে সঠিক হয় তা কখনোই না, কখনো কখনো তা ভুল হয়। ছেলেটা ইসরাতের কথা কানে তুলল না। চল, শক্ত করে হাতে ধরা ফলকটা নিয়ে বেরিয়ে যেতে নিবে ভাঙার জন্য তার পূর্বেই তার বাহু চেপে ধরে ইসরাত থামিয়ে দিল। চোখ মুখ চোয়াল শক্ত করে তাকিয়ে রইল আহানের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, তুই ওটা রাখবি না আহান? আহান জেদ ধরে বলল, রাখবো না। শেষবারের মতো বলছি, যেখান থেকে তুলেছিস সেখানে রাখ, না হলে। কথা কেটে দিয়ে আহান বলল, না হলে কি করবে? আমিরা দু ভাই বোনের মধ্যে হাঁ করে দাঁড়িয়ে রইল। দুজনকে সমান হারে চিৎকার করতে দেখে একবার ননাসের দিকে তাকালো, একবার স্বামীর দিকে। কে জিতবে কে হারবে ধারণা করা মুশকিল, কিন্তু ননাসের তিরিক্ষি আওয়াজে ধারণা করা যায় ননাসে জিতবে। কিন্তু যেভাবে একে অন্যের দিকে তাকিয়ে আছে তারা মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলবে যদি হাতাপাই হয়ে যায়। আহানকে দেখে মনে হচ্ছে সারের মতো তাড়া করে বসবে। তাই দুজনকে থামানোর জন্য মিনমিনিয়ে এসে বলল, রেখে দিন, জেদ করছেন কেন? মুখোমুখি দাঁড়ানো দু ভাই বোন এক সেকেন্ডের জন্য নিজেদের চোখ সরালো না একে অপরের থেকে। আমিরার মিনমিনে বলা কথাটা শেষ হতেই আহান শাসালো, আমাদের ভাই বোনের মধ্যে কথা বলবে না আমিরা, এখানে তোমার কোনো কাজ নেই, যাও রুমে যাও। আহানের কথা শুনে দুপা পিছিয়ে গেল আমিরা, মাথা ঝুঁকিয়ে নিল। এতগুলো মানুষের ধমক খাওয়ায়। মুখ গোমরা করে যেই রুমে ফিরে যেতে নেবে অমনি তার হাত ধরে ইসরাত থামিয়ে দিল তাকে। তার চিন্তাভাবনার বাইরে গিয়ে আরেকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ড্রয়িং রুমের মানুষের পরোয়া না করেই ইসরাত বাজে একটা থাপ্পড় বসালো সামনের পাহাড় সমান লম্বা লোকটার গালে। আমিরা মুখে হাত চেপে ভয়ে চিৎকার করে উঠল। দুবার পেছনে সরতে চাইল, পারল না। তার হাত যে চেপে ধরে রেখেছে ইসরাত। কানে ভেসে এলো ইসরাতের কণ্ঠস্বর, তোর আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। নিজের বউকে তুই যেখানে সম্মান করতে জানিস না সেখানে আমার বোনের ব্যাপারে তোর নাক গলানোর কোনো অধিকার নেই। যা সামনে থেকে সর, না হলে তোকে আমি পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো, জানোয়ার। ইসরাত টেনে আহানের হাত থেকে ফলকটা নিয়ে চলে গেল। যেতে যেতে শাসিয়ে গেল চোখ দিয়ে। আমিরাকে উদ্দেশ্য করে বলল, সময় থাকতেই পাগলা সারের লাগাম টেনে ধরো আমিরা, স্ত্রীকে কিভাবে সম্মান করতে হয় তা শিখাও। আমিরা হতবিহ্বল চোখে ইসরাতের যাওয়ার দিকে চেয়ে রইল। অতঃপর চোরের মতো মুখ বানিয়ে আর চোখে আহানের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হনুমানের মতো মুখ করে এদিকে তাকিয়ে আছে। ঠোঁট টিপে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করলো সে, হয়ে উঠল না। দম আটকানো হাসির তোড়ে কেঁপে উঠল তার সমগ্র বদন। তিরিক্ষি কণ্ঠে আহান জিজ্ঞেস করলো, খুব হাসি পাচ্ছে? হি করা শুরু করো, অসভ্য মেয়ে। কথা শেষ হলো না ছেলেটার। সত্যি সত্যি আমিরা হিহি করে হেসে উঠল। আহান দাঁতে দাঁত চেপে দুপা আগাতেই আমিরা ভো দৌড় দিল। নুসরাতের মৃত্যুর 5 দিন পূর্ণ হলো যেদিন, সেই দিন দুপুরে জানা গেল সিলেটের মেয়র নাহিয়ান আবরার পূর্ব গ্রেফতার হয়েছেন। এর সাথে জানা গেল ইউনিমার্টের হামলার পেছনে নাহিয়ান আবরার পূর্ব পরোক্ষভাবে যুক্ত। এমনকি কালোবাজারের বাচ্চা শিশুদের কিডনি, লিভার, চোখ, দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ পাচার করেন তিনি। যেদিন এই ঘটনা সামনে আসলো সেদিন থেকেই মানুষের বদদোয়া দেওয়া শুরু হলো। প্রথমে যে নাহিয়ান আবরার পূর্ব ছিলেন মানুষের কাছে প্রিয়জন, যাকে স্বর্গের দূত মনে করত মানুষ, তারাই গালি দেওয়া শুরু করলো। নাহিয়ানকে গ্রেফতার করার 2 দিন পর মামলাটা আদালতে তোলা হলো। তার মধ্যে একদিন দুপুরে তার সাথে সিলেট সেন্ট্রাল জেলে দেখা করতে আসলো অনাকাঙ্ক্ষিত এক মেহমান। তাকে দেখে নাহিয়ানের বিভ্রাম হলো। মুখ ফেরে বেরিয়ে আসলো পুরুষালী কাতর স্বরটা, নুসরাত। ইসরাত হাসলো, মুখোমুখি বসলো নাহিয়ানের। হিজাবে পেঁচানোর সুশ্রী মুখটা জলজল করে উঠল। কেমন আছেন পূর্ব? নাহিয়ানের আবারও বিভ্রম হলো চোখের সামনে। ইসরাতের দিকে তাকিয়ে থাকলো নির্বিশেষ। ইসরাত আবারও জিজ্ঞেস করলো, ভালো আছেন? সেই প্রশ্নের জবাব না দিয়ে কাজের ওপাশ হতে শুধালো সে, কেমন আছি তা জিজ্ঞেস করে তাচ্ছিল্য করছেন? ইসরাত নির্ভেজাল হাসল, তা কেন করতে আসবো, দেখতে এসেছি আপনাকে। আমার বোনের খুনি শিকের ওপাশে দেখতে কেমন দেখায়? নাহিয়ান কাপা হাতে শিক চেপে ধরল, কাপা গলায় বলল, আমি খুনি নই। আপনিই খুনি পূর্ব, আমার বোন সহ অনেকের খুনি। এসব করে কি লাভ হলো? হাজার হাজার মানুষ মরল বিনা কারণে। নাহিয়ানের মস্তিষ্ক সেই কথা মেনে নিতে পারল না। হতবাক মুখে চেয়ে রইল ইসরাতের দিকে। ইসরাতের মুখটা সরে গিয়ে আবারও নুসরাতের চেহারা সেখানে বসে গেল।
ওদিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় একটা কথা মনে হলো। একবার নুসরাতকে সে জিজ্ঞেস করেছিল, মেয়ে মানুষ হয়ে এত দুঃসাহস আর অহংকার করো, মাঠে মারা পড়বে তার ভয় নেই তোমার? সেদিন নুসরাতের উত্তর ছিল এমন, এটাই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ। অহংকার আর দুঃসাহস হলো আমার মতো মেয়ে লোকের অলংকার। যদি না থাকে তাহলে এই পৃথিবীর বুকে বেঁচে থাকা তো বৃথা পূর্ব। দুপাশে মাথা দুলিয়ে উঠে বলল সে, এত অহংকার, এত দুঃসাহস কোথা থেকে আসে আপনাদের? ইসরাত ঈষৎ হাসে, সেটা না জানলেও আপনার চলবে। নাহিয়ান তাকিয়ে রইল। আবারও বিভ্রম শুরু হলো। চোখের পলকে দৃশ্যপট পাল্টে গিয়ে সেখানে রেস্টুরেন্ট চলে আসলো। সে আর নুসরাত মুখোমুখি বসে। নুসরাত হাসছে তার দিকে তাকিয়ে, মিহিস্বরে শুধালো, খারাপ কাজ করেন পূর্ব? নাহিয়ান চমকালো বইকি একটু। নুসরাতের দিকে দৃষ্টি তুলে চাইতে আবারও মেয়েটা হাসলো। এই মেয়ে এত হাসে কেন নাহিয়ান জানে না। আগে কখনো এত হাসতো না তাকে দেখে, কিন্তু গতবার আর এইবারের দেখা হওয়ায় একটু বেশি হাসছে। একটু আগেই যে হেসে হেসে একটা কঠিন সত্য কথা জিজ্ঞেস করে ফেললো, তা কেউ দূর থেকে দেখে ঠাহর করতেই পারবে না। নাহিয়ান হাসি মুখটার দিকে তাকিয়ে রইল সেকেন্ড কয়েকের জন্য, তারপর দৃষ্টি নামিয়ে নিল নিচে। মেয়েটা আবারও ডাকলো একই সুরে, পূর্ব। নাহিয়ান তাকালো আবারও নুসরাতের দিকে। ছিপছিপি গরনের মেয়ে, সাধারণ বাংলাদেশি বাঙালি নারী, তেমন বিশেষত্ব কিছু নেই, একটু ব্যতিক্রম আছে শুধু। যখন সে কথা বলে, হোক সেটা উল্টাপাল্টা, পাশের জন কখনো তার কথা শোনা থেকে থামাতে পারবে না। মানুষকে নিজের কথা দ্বারা আকর্ষণ করতে পারে সামনের মেয়েটা। নাহিয়ান ভেবে পায় না, যেখানে বাঙালি নারীদের চালচলন, পোশাক আশাক, আদব কায়দা এমন না, বাঙালি নারীরা যেখানে কখনো পায়ের উপর পা তুলে বসে না নিজের থেকে বড়য়ের সামনে, সেখানে তার সামনের ব্যক্তি তা করে অনায়াসে। কে কি করলো মনে করলো তাতে কিচ্ছু এসে যায় না। এই জন্যই কি এই মেয়েকে তার ভালো লেগেছে, পছন্দ হয়েছে? সাধারণের মধ্যে অসাধারণ এই ভদ্রমহিলা। বিকালের ঝিমানো কমলাটে রোদ এসে গ্লাস দিয়ে প্রবেশ করে সরাসরি নুসরাতের টেবিলের উপর পড়ছে। কিছু কিছু আলো বিচ্ছিন্নভাবে পড়ছে নুসরাতের মুখের উপর। তাতে দেখতে বেশ মিষ্টি লাগছে তাকে। শ্যামলা ত্বক জলজল করে উঠছে। নাহিয়ানকে তাকিয়ে থাকতে দেখে নুসরাত ব্রু উপরে তুলল। হেসে হেসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? নাহিয়ান মাথা ঝুঁকিয়ে মৃদু হাসল। নুসরাত মুখে এক ছিপ কেকের টুকরো তুলে নিল। আলগোছে মুখ নাড়িয়ে খেতে লাগলো। ভীষণ মনোযোগ দিয়ে কেকের আরেকটা টুকরা কেটে সে মুখে তুলল। এত মনোযোগ কেকের দিকে দেখে নাহিয়ান শুধালো, আপনার মিষ্টি জিনিস পছন্দ? মাথা দোলালো নুসরাত, বলল, ভীষণ। নুসরাতের উত্তরের বিপরীতে আবারও প্রশ্ন করল, কতটা পছন্দ? তেরা উত্তর আশা করলো। এই পর্যন্ত তাদের যতবার দেখা হয়েছে, কথা হয়েছে নুসরাতের কাছ থেকে, শুধুই তেরা উত্তরই বেশি পেয়েছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে নুসরাত দাঁত বের করে হাসতে হাসতে বলল, মিষ্টি জিনিসের লোভ দেখিয়ে যে কেউ অপহরণ করে নিয়ে যেতে পারে। টপ সিক্রেট, পূর্ব পশ্চিম, ফার্স্ট যেন না হয়। নাহিয়ান মাথা দোলালো, হাত তুলেও ওয়েটারকে ডাক দিল। লোকটা এগিয়ে আসতেই বলল, একটা পেস্ট্রি, অতিরিক্ত হুইপড ক্রিম দিয়ে, মিষ্টিও বেশি করে দিয়ে দিবেন। ওয়েটার অর্ডার গ্রহণ করে চলে গেল। নুসরাত ফর্ক দিয়ে খেতে খেতে হাসলো মুখ তুলে। নাহিয়ান জানতে চাইল, আমিও কি আপনাকে অপহরণ করে নিতে পারি মিষ্টি জিনিসের লোভ দেখিয়ে? অবশ্যই করতেই পারেন, দেখুন পাঁচ জন কিনা। নুসরাতের কথা শেষ হতেই নাহিয়ান তার ঠোঁটের কোণের দিকে ইশারা করে বলল, ওখানে লেগে আছে। কোথায়? নাহিয়ান হাত বাড়িয়ে মুছে দেওয়ার আগেই নুসরাত টিস্যু তুলে ঠোঁটের আশপাশ ভালো করে মুছে নিল। সময় নিয়ে ডাকলো এবার, পূর্ব। হুম। কয়েক সেকেন্ড কাটলো। নুসরাত জিজ্ঞেস করলো, খারাপ কাজ করেন কেন? উত্তর দিলেন না যে। নাহিয়ান মাথা ঝুঁকিয়ে ফেলল। নুসরাত আবারও বলল, মানুষ আপনাকে কি ভক্তি করে, আর আপনি তাদের পিঠ পিছে ছুঁড়ে চালাচ্ছেন, ধোকা দিচ্ছেন তাদের। লজ্জা লাগে না? এ বিষয়ে আমরা কথা না বলি। নুসরাত মাথা দোলালো, বলল, বেশ, এই ব্যাপারে কথা বলছি না, শুধু বলুন কবে ভালো হচ্ছেন। নুসরাত থামল, তারপর আবার বলল, জানেন তো, অন্যের সাথে খারাপ করলে নিজের সাথেও হয়, তাই আগে ভাগে ভালো হয়ে যান। নাহিয়ান উত্তর দিল না। এর মধ্যে পেস্ট্রি নিয়ে হাজির হলো ওয়েটার। তাতে স্বস্তির শ্বাস ফেলল সে। নুসরাত আর সেই বিষয়ে কথা বলল না। গোলাপি কালার অতিরিক্ত হুইট ক্রিম দিয়ে রাখা কেকটা খেতে ব্যস্ত হলো। একটা প্রশ্ন বারবার নাহিয়ানের মনে উকি দিল, কিন্তু জিজ্ঞেস করতে পারল না। ইসরাত নাহিয়ানকে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করলো। তাই উঠে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য। কোনো কথা না বলে চেয়ে চেয়ে তাকে অস্বস্তিতে ফেলছে লোকটা। এক পা বাড়াতেই পিছন থেকে প্রশ্ন ভেসে এলো, চলে যাচ্ছেন? জি, দেখতে এসেছিলাম, দেখা শেষ, এবার চলে যাচ্ছি। নাহিয়ান জিভ দিয়ে ছোট ভিজিয়ে নিল, বলল, একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আমার কি শাস্তি আশা করেন আপনি? যাবজ্জীবন কারাদণ্ড।
সামান্য বিস্মিত হলো, ঠান্ডা চোখে ইসরাতের দিকে তাকিয়ে শুধালো, কিন্তু সবাই তো আমার মৃত্যুদণ্ড চাচ্ছে, আপনি কেন কারাদণ্ড চাচ্ছেন? ইসরাত নিষ্প্রাণ চোখ দুটো কুঁচকে হেসে ফেলল, বলল, আমার বোন যেভাবে তিলে তিলে মরেছে, আপনিও সেভাবে শিকের ওপাশে তিলে তিলে কিভাবে মরবেন তা আমি দেখতে চাই। এত মানুষের হত্যাকারী একেবারে শাস্তি পেয়ে গেলে কিভাবে হয়, তাই না পূর্ব? নাহিয়ান হেসে ফেলল ইসরাতের পানে তাকিয়ে থেকে। ইসরাত নিজেও হেসে ফেলল। দুজনের হাসির শব্দ অশরীরের মতো চার দেয়ালে বাড়ি খেয়ে ফিরে আসলো আবারও ভেতরে। নাহিয়ানের সাথে দেখা করার সময় শেষ হতেই ইসরাত ফিরে আসলো সোজা নাসির মঞ্জিলে। বাড়ির ভিতর পা রাখতে পারল না, তার হাতটা চেপে ধরল কেউ একজন। ইসরাত জানে কে চেপে ধরেছে, তাই আলগোছে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ঠান্ডা অবয় চোখে রেখে তাকালো জাইনের দিকে। লোকটা আবারও তার হাত ধরতে চাইল, সে গুটিয়ে নিল নিজেকে, কঠোর স্বরে বলল, আমার থেকে দূরে থাকুন। জায়ান সে কথা কানে তুলল না, আবারও ইসরাতের হাত চেপে ধরল, চোখ তীক্ষ্ণ করে জানতে চাইল, কোথায় গিয়েছিলেন? সেটা আপনার জানার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেন? ইসরাত শ্বাস ফেলল শব্দ করে। আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বাধ্য ইসরাত। ইসরাত ভ্রু বাঁকালো, শ্লেষ কটাক্ষ দুয়ের মিশ্রণে এমন করে হাসল যেন জায়েনকে নর্দমার কোনো কীট মনে হচ্ছে। আমি বাধ্য? আমি? কিসব ননসেন্স কথা বলছেন আপনি? অবশ্যই আপনি বাধ্য, আপনি আমার স্ত্রী। ইসরাত দুপাশে মাথা দুলিয়ে তাচ্ছিল্যের সহিত হাসতে লাগলো। জাইনের কথা তার নিকট কোনো জোকস মনে হলো। নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। সে জানে এ লোক যতক্ষণ পর্যন্ত ছাড়বে না সে ছাড়াতে পারবে না। শ্লেষ করে বলল, স্ত্রী? আমি? 5 বছর আগে যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সেই সম্পর্ক টেনে আনছেন আমাদের মাঝে? সম্পর্ক শেষ হয়নি, আমি তোমাকে তালাক দেইনি। তো কি হয়েছে? সেই অধিকার আপনার নেই, আপনি সেই অধিকার খুইয়েছেন। জাইন ভ্রুকুচকে জানতে চাইল, কেন নেই? হিসরাত ব্যাঙের মতো হাঁ করে ফাঁপা নিঃশ্বাস ফেলল। এসব নাটক মোটেও তার ভালো লাগছে না। শরীরটা এত ধকল মেনে নিচ্ছে না, একটু ঘুমানো উচিত। কতদিন হয় বিছানায় গা এলানো হয়নি। জাইনের হাত একটু ঢিলে হতেই নিজের হাত ছাড়িয়ে নিল সে। বলল, ডেফিনেশন চাইছেন? আপনি জানেন না সম্পর্ক কেন শেষ? ইসরাতের তার ছেলে মাথা ঘামালো না মোটেও। জাইন বলল, না জানি না, আপনার কাছে জানতে চাচ্ছি রে। মোটেও আমাকে ওই নামে ডাকবেন না জাইন, আমি আপনার স্ত্রী নেই। শুনেছেন আপনি? আমি আর আপনার স্ত্রী নেই। কিন্তু আমার কাছে লিগ্যাল পেপার আছে, আপনি আমার স্ত্রী। ওই 2 আনার পেপারের আমার কাছে কোনো দাম নেই। কেন নেই দাম? দাম কেন নেই, তাই না? যখন আমার বাপ মরার সাথে লড়ছিল তখন আপনি কোথায় ছিলেন? যখন আমার পুরো পরিবার ভঙ্গুর আপনি কোথায় ছিলেন? বিয়ের সময় তো অনেক বড় বড় ওয়াদা করেছিলেন, কখনো আমার চোখ থেকে পানি পড়তে দিবেন না, এই করবেন না, সেই করবেন না। তাহলে বিয়ের 21 দিনের দিন কে নিজের ওয়াদা ভুলে গিয়ে আমাকে ফেলে রেখে চলে গেছে? কে সেই ব্যক্তি যে নিজের ওয়াদা রক্ষা করেনি? আমি তো বলিনি এত বড় বড় ওয়াদা করুন, যদি পালন নাই করতে পারবেন তাহলে ওয়াদা করেছেন কেন? জাহিন, আপনি কাপুরুষ। এই পরিবারের এক একটা ছেলে হলো কাপুরুষ, যে এই শয়তানগুলো বড় বড় ওয়াদা করতে পারে কিন্তু সেগুলো পূরণ করতে পারে না। আপনার সাথে আমার ওই 21 দিনের সংসার ছিল, আর সেই 21 দিনের সংসার 5 বছর আগে শেষ হয়ে গিয়েছে। যখন আপনাকে আমার প্রয়োজন ছিল তখন আপনি আমার সাথে ছিলেন না। এখন আপনাকে আমার প্রয়োজন নেই। যখন আমার ভাইকে আমাকে একা টেনে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমার মা তার পায়ের শক্তি পায় না। আমার বাপ একবার হার্ট অ্যাটাক করেছে, এখন নিজ পায়ে দাঁড়াতে পারে না। আপনি তো কখনো আমার বিপদে পাশে ছিলেন না। তাহলে আমি কোন ভরসায় আপনার সাথে যাব? হুম, বলুন, কোন ভরসায়? জাহিন ইসরাতের কাঁধ চেপে ধরে কাছে টেনে আনলো। গলা ফাটিয়ে চিৎকার করায় হাঁপিয়ে উঠেছে, শ্বাস নিচ্ছে টেনে টেনে। জাহিন শান্ত স্বরে বলল, ইসরাত, আপনি আপনার জায়গায় ঠিক, কিন্তু আপনাকে বুঝতে হবে আমার পরিবারটা তো তখন কি সাফার করেছে। ইসরাত খেকিয়ে উঠল, কেন? আরুষ ভাইয়াকে দেশে রেখে চিকিৎসা করানো যেত না? আমি আপনাকে সঙ্গ দিতাম, আপনি আমার কাঁধ হতেন, আমি আপনার কাঁধ হতাম, একে অন্যকে ভরসা জোগাতাম। কিন্তু আপনি কি করলেন? প্যারিস চলে গেলেন, সকল দায়িত্বের ভার গছিয়ে দিয়ে গেলেন আমার উপর। পরিস্থিতির মোকাবেলা না করে গা বাঁচিয়ে পালিয়েছিলেন আপনারা। কেন? কেন? হুম, অন্যদের কি বলবো? আমার ঘরেই তো আরেকটা বেইমান আছে, ওইটা তো আরো বড় স্বার্থপর। নিজে উড়াল দিয়েছে আর আমাকে এই দুনিয়ার জাহান্নামে ফেলে গিয়েছে। সবাই স্বার্থপর, আপনি, আপনার বাবা মা, আমার বাবা মা, আমার বোন ইরহাম, আহান, সবগুলো স্বার্থপর। এখন আমিও স্বার্থপর হব,
কারোর পরোয়া করব না। বেঁচে থাকলে বেঁচে থাকুক, মরলে মরুক, আমি কোনো কিছুর পরোয়া করব না। আমি স্বাধীন হয়ে ঘুরব। দীর্ঘক্ষণ কথা বলায় হাঁপিয়ে উঠল ইসরাত। সময় নিয়ে শ্বাস ফেলল গাল ভরে। ঘরে ফেরার জন্য ঘুরতে নেবে জাইন তার বাহু চেপে ধরল শক্ত হাতে। বলল, নিজের অভিযোগগুলো প্রকাশ করলে আমার অভিযোগ শুনবেন না আপনি? ইসরাত কথা কেটে দিতে চাইল, কিন্তু জাইন শক্ত হাতে তার বাহু চেপে ধরে থামিয়ে দিল। এখন আমি বলবো, আপনি শুনবেন। এই যে আপনার এত অভিযোগ প্রকাশ করলেন, আমার অভিযোগগুলো শুনবেন না? আপনার অভিযোগ কার প্রতি? আমার প্রতি? কিন্তু আমার জানা মতে আমি এমন কিছু করিনি যার জন্য আপনি আমার প্রতি এত অভিযোগ প্রকাশ করবেন। আপনি তো আমার অপরাধী। জাহিন চোখ বন্ধ করে শ্বাস ফেলল। ইসরাতের কথার উত্তর না দিয়ে বলতে শুরু করলো, নুসরাত আর আরশের ডিভোর্স হওয়ার পর আরশের শরীর খারাপ হতে শুরু করলো। দেশে থাকতে সে লক্ষণ প্রকাশ পেল। সারা দিন রুমের মধ্যে বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকতো। এমনকি খাবার খেতে বসলে একটা টেবিল খালি রাখতো। দিন দিন আরশের শরীর খারাপ হতে লাগলো। আপনি নিজে দেখেছেন, রুম থেকে বের হতো না, খেতো না, কারোর সাথে কথা বলতো না, শুধু নুসরাত নুসরাত করতো। আম্মু আরশের চিন্তায় নিজেও অসুস্থ হয়ে গেল। আব্বু তারা দিল দেশে থাকলে নুসরাতের স্মৃতি বেশি তাড়া করবে, চোখের সামনে দেখলে কষ্ট বেশি হবে, তাই টিকিটের ডেট পিছিয়ে আনার জন্য। আমি প্রথমে না করি, বলি দেশে থেকে চিকিৎসা করান, কিন্তু আব্বু শোনেননি, তিনি ফিরে যাবেন। এমনকি কসম কেটে দিলেন আমাকে। আমি যেদিন টিকিটের ডেট পিছিয়ে আনলাম সেই দিনই জানালাম। আপনি রাগ করে বসে গেলেন। আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনি ইম্যাচিওরের মতো আপনার পাল্টা আচরণ করে ফিরিয়ে দিলেন। ইসরাত, আমি ওনাদের বড় সন্তান। বাবা মায়ের ছোটদের থেকে বড়দের প্রতি আশা ভরসা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। আমি আমার বয়স্ক বাবার কথায় না করতাম কিভাবে? এত এত চিন্তার ভিড়ে আমি বিক্ষিপ্ত হয়ে গেলাম। মন মেজাজ ক্যাটক্যাটে হয়ে উঠল। সেদিন আমি আপনাকে ওইভাবে বলতে চাইনি, কিন্তু কিভাবে কিভাবে যেন তিক্ত কথাগুলো বেরিয়ে আসলো। ভাবলাম হসপিটালে গিয়ে আপনাদের সাথে দেখা করে আসব, যা ভুল বোঝাবুঝি হয়েছে তা মিটিয়ে আসব। কিন্তু সেই দিনই আরশ আত্মহত্যার চেষ্টা করলো। হাতের রগ কেটে পড়ে রইল মেঝেতে। আম্মুর অবস্থা ভয়ানক। কেঁদে কেটে নিজেও অসুস্থ হয়ে পড়ল। আব্বু আম্মুকে নিয়ে ছুটল, আমি আরশকে। বাড়ির সবাই তখন মেজো বাবার কাছে। একা হাতে সামলাতে গিয়ে হিমশিম খেলাম। আরশকে অবজারভেশনে রাখা হলো। যখন হুঁশ ফিরল, হাসলো একটু। বোঝালাম আত্মহত্যার মতো জঘন্য কাজ না করতে। ধমকালাম না, যদি হিতে বিপরীত হয়। কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ তাকিয়ে ঘুমে ঢলে পড়ল। ডাক্তার ইঞ্জেকশন দেওয়া আবারও ঘুমিয়ে পড়েছিল। সারাদিনের ক্লান্তিতে আমারও ঘুম নামলো চোখে। ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখি আবার ছুরি হাতে নিয়ে বসে আছে। রাগে ফেটে পড়ে থাপ্পড় বসালাম। জিজ্ঞেস করলাম, আত্মহত্যার চেষ্টা কেন করছে? কি হয়েছে ওর? শুধু হাসে আমার কথার বিপরীতে। এবারও হাসলো। কোনো বাক্য উচ্চারণ করলো না। সাথে আছেই তো বারবার নুসরাতকে নিয়ে হ্যালোসিনেশন। যেখানে যাচ্ছে সেখানেই নিয়ে যাচ্ছি। এই অবনতি দেখে আম্মু আরও ভেঙে পড়ল। রক্তচাপ বাড়ল। সময়ে অসময়ে কান্না করতো মুখে কাপড় চেপে। তাই ডাক্তার বলল, এরকম হতে থাকলে হার্ট অ্যাটাক হবে রোগীর। দুজনকে ভালো আবহাওয়ায় নিয়ে যেতে। ডাক্তারের কথা মতো আরশকে আর আম্মুকে এই অবস্থায় নিয়ে দেশ থেকে পাড়ি জমালাম। তখন আমার মাথায় কিচ্ছু ছিল না। আম্মুর কান্না, আরশের আত্মহত্যার চেষ্টা, আব্বুর ভঙ্গুর শরীর। আমি কি করতাম? একা হাতে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে উঠলাম। মাহাদির সাথে যোগাযোগের চেষ্টা করলাম, সম্ভব হয়ে উঠল না। প্যারিসে ফেরার 2 সপ্তাহ পর মাহাদি যোগাযোগ করলো। জানা গেল শাহেদ আঙ্কেল অসুস্থ, ডায়াবেটিস বেড়েছে, কিডনিতে পাথর হয়েছে। একসাথে সব ধরনের রোগ ব্যাধি এসে ধরা দিয়েছে সবার ঘাড়ে। এত এত খারাপ খবরের ভেতর দেশ থেকে একটা ভালো খবর আসলো। মেজো বাবা সুস্থ হয়ে ফিরেছেন, সাথে ইরহাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম আরশ ঠিক হলে দেশে আসব, এসে আপনাকে মানিয়ে যাব, সবার কাছে ক্ষমা চাইব এভাবে ফেলে রাখার জন্য। কিন্তু অ্যাসাইলেমে পাঠানোর 2 মাস পর তাকে অ্যাসাইলেমের সদস্যরা এসে রেখে গেল বাড়িতে। বলল রোগীকে রাখা সম্ভব না। অত্যাধিক অ্যাগ্রেসিভ ব্যবহার করেন তিনি। বাসায় রাখলাম। ততদিনে আর আত্মহত্যার চেষ্টা করেননি। ভাবলাম সুস্থ হয়ে গিয়েছে। আমার সেই ভাবনা বদলে গেল এক রাতে। ওর বিছানার নিচে এক গাদা হুইস্কি ভদকার বোতল পাওয়া গেল। মাথা ঠিক থাকলো না। গায়ে হাত তুললাম। আমার হাতে মার খেয়ে হাসলো শুধু। মাহাদি কয়েকদিন পর আসলো। যখন সব ঘটনা জানলো, বলল আরশকে নিয়ে হলিডেতে ঘুরতে যাবে। আমি সায় দিলাম। আমেরিকায় ঘুরতে গেল। ফিরে আসার দিন রাস্তায় দাঁড়িয়েছিল এপাশ হতে ওপাশে যাওয়ার জন্য। হঠাৎ বাস থেকে তার নিচে নাকি লাফ দিয়ে দিল। আল্লাহর রহমতে বেশি ক্ষতি হলো না, পায়ে ফ্র্যাকচার পড়লো। ফাইন কেটে দিল, সেগুলো পরিশোধ করলো মাহাদি। সুস্থ হওয়ার পর আবারও নিয়ে গিয়ে ইমার্জেন্সি আসাইলামে ভর্তি করে আসলাম। 8 মাস পর সুস্থ স্বাভাবিক হয়ে ফিরল। ভাবলাম এবার দেশে ফিরব, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠল না। ইসরাত এতক্ষণ চুপচাপ কথা শুনলেও এবার জিজ্ঞেস করলো, তাই বলে 5 বছর লেগে গেল ফিরে আসতে? জাইন চুপ করে দাঁড়িয়ে রইল। তার কাছে এর জবাব নেই। চোখ বন্ধ করে শ্বাস ফেলল মেয়েটা। বলল, জাইন,
আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। আপনি ওই সময় আপনার ফ্যামিলিকে ফেলতে পারেননি, একজন সুপুত্র হয়েছেন, কিন্তু আমার ক্ষেত্রে আপনি নাইনসাফি করেছেন, ব্যালেন্স করতে পারেননি পরিবার আর আমার মধ্যে। জাইন কাতর স্বরে বলল, একটা সুযোগ দেওয়া যায় না? না জাইন, সুযোগ দেওয়া যায় না। আপনার দিকে তাকালেই আমার সেই স্বার্থবাদী কথাগুলো মনে হয়। সম্ভব না। জাইন শুকিয়ে যাওয়া গলায় ঢোক গিলে ভিজিয়ে নিয়ে আবারও জিজ্ঞেস করল, সম্ভব না কেন ইসরাত? চেষ্টা করলেই সম্ভব। ইসরাত হাসল বেদনা মিশ্রিত। যা ছিল তা 5 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। একবার ভেবে দেখা যায় না? ভাবতে গেলেই আমার সেই স্বার্থবাদী জাহিনের কথা মনে পড়ে। তাহলে তুমি আমাকে ক্ষমা করনি? ক্ষমা করার মালিক তো আল্লাহ। আপনি, আমি কে? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই জাইন। আমাদের পথ চলা ওইটুকুই ছিল। জাইন ইসরাতের হাত চেপে ধরল, বলল, আমাদের একটা সংসার হতে পারে ইসরাত, এত নিষ্ঠুর হবেন না। আমাদের সংসার হয়েছে জাইন, ওই 21 দিনের, যে সংসারটা উত্তাল সমুদ্রে নাবিক ছাড়া ঢিঙ্গি নৌকার মতো ডুবে গিয়েছে, ওইটাই আমাদের সংসার ছিল। তো শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নী গল্পের সিজন 2 থেকে পর্ব 59। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।